এক চলক বিশিষ্ট বহুপদী রাশি। তার মানে এইখানে আমরা কাজ করব, মনে করো বহুপদ তো মনে করো একটা এরকম হতে পারে। তাহলে দেখো এরকম যতগুলো আমরা চলক নিব, চলক কিন্তু একটা হবে, পদ কতগুলো থাকে থাক সেটা কথা না। মনে করো আমি যদি 2x লিখি প্লাস আবার এখানে মনে করো x দিলাম প্লাস 2, তাহলে এখানে তো দ্বিপদী হয়, তাহলে এখানে 3x প্লাস 2, মানে মেইন কথা হচ্ছে x কিন্তু একটাই থাকবে এখানে, মানে চলক একটাই থাকবে। অথবা 2y প্লাস 1 নাও, যাই নাও না কেন এখানে চলক একটাই হবে সবসময়, তো সেই কথাটা বলতেছে এখানে। তো দেখো আমরা এক চলক বিশিষ্ট বহুপদী রাশি নিয়ে কাজ করব। তাহলে দেখো এখানে যেমন এই যে এখানে একটা পদ 3, 2x একটা পদ, এটা একটা পদ, এইখানে একটা পদ, হ্যাঁ, ইত্যাদি এক্স চলক বিশিষ্ট এক পদী রাশি। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে 3 তো শুধু এইরকম, তো এখানে তো কোনো চলক নাই। হ্যাঁ, এখানে চলক আছে এইরকম, এই চলকের ঘাত হচ্ছে 0। তার মানে আমরা সূচকের অঙ্কে শিখছি, তাই না, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, বা এটাকে যদি আমি আরও ওইভাবে লিখি সূচকের নিয়মে 1 - 1 লিখতে পারি, অথবা এটাকে এক্স বাই এক্স লিখতে পারি এরকম করে 1 তাহলে এটা কাটা গেলে ওপর নিচে কাটা গেলে আমরা কী জানি 1। আমরা কিন্তু এটা জানতাম, এই নিয়মেই হয়, সূচকের নিয়মই অন হয়, আমরা জানতাম, কিন্তু কিভাবে হয় সেই জিনিসটা আমরা বুঝতাম না। ওকে, দেখো আমরা এখন পরের কাজটা করব। যাই, এই জিনিসগুলো তাহলে আমরা সবাই কি বলবো, এটা দেখো দ্বিপদী, এখানে একটা পদ, এখানে একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে এক্স চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। হ্যাঁ, এবার আমরা বহুপদী রাশির সাধারণ আকার আলোচনা করব। এক চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার হলো এই ফরম্যাটটা। দেখো এই যে এই জায়গাটা থেকে এটা কিন্তু আলাদা, এই শিক্ষার্থীরা অনেক সময় এটা ভুল করে, এটা আলাদা, এটা কন্ডিশন একটা দেওয়া আছে যে an নট ইকুয়াল টু 0, an নট ইকুয়াল টু 0 হলে এই ফরম্যাটটা হয়, যদি 0 হয় তখন অন্য কিছু হয়, সেটা আমরা পরে দেখব, সমস্যা নাই। দেখো an যদি এখানে 0ই হয়ে যায় তাহলে কিন্তু সব 0 হবে, সেই জন্য এটা কিন্তু কন্ডিশন দিচ্ছে, এটা হবে না। মানে an কি, এটা পদ সংখ্যা। আমরা এর আগে সূচকের অঙ্কগুলোতে আমরা শিখছিলাম যে n-তম পদ, হ্যাঁ, এরকম করে শিখছি কিন্তু। হ্যাঁ, তাহলে দেখো এখানে an এটা একটা প্রথম পদ, দ্বিতীয় পদ, এখান থেকে এটা, এখানে আরও অনেকগুলো পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এইটা হচ্ছে শেষ পদ। তাহলে দেখো শেষ পদে 0 হয়ে যাচ্ছে কেন, এখানে এক্সের পাওয়ার কিন্তু 0, এখানে দাও এক্সের পাওয়ার 0 মানে কি 1 না, এই জন্য কিন্তু এটা 1। ওকে, যাও এবার হচ্ছে আমাদের পি অফ এক্স, মানে এই যে এই সমীকরণটা আছে, এই টোটাল সমীকরণটাকে পি অফ এক্স দ্বারা নির্দেশ যদি করি তাহলে পি অফ এক্স সমান সমান এই পুরোটা। ঠিক আছে, এখন এইখানে কোনটা কি সেই জিনিসগুলো আমরা এখানে নিচ থেকে জানব। দেখো নিচ থেকে জানার জন্য আমি যদি সমীকরণটাকে এখানে লিখে নেই তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, সেজন্য আমি এখানে একটু লিখে নিচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করো, আমি একটু শুধু লিখে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে চলতে থাকবে a2x² a1x, আরেকটা হচ্ছে a0, যেখানে কন্ডিশন হচ্ছে an নট ইকুয়াল টু 0। ওকে, তো এইটা আমি লিখে নিলাম, কেন এখন বুঝবা কেন লিখে নিচ্ছি। এইখানকার নিচের জিনিসগুলো একটু বোঝো, তোমরা এই জিনিসগুলো বুঝতে চাও না, একটু সময় দিতে চাও না, একটু সময় দাও, এই জিনিসগুলো বোঝো, এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো দেখো এখানে এই যে প্রথম দেখো an, এখানে বলতেছে an, তারপর এখানে দেখো an-1, এখানে a2, এখানে a1, চলতেছে a0 পর্যন্ত। দেখো তাহলে এখানে an-1, তারপরে থাকতে পারে an-2, an-3, হ্যাঁ, এইভাবে যত আছে সবগুলোই কী হবে, এক একটা পদ। ঠিক আছে, প্রত্যেকটা এক একটা পদ, এবং পদ তো এই পুরোটা, আর এগুলো হচ্ছে পদের সহগ, অথবা এগুলো বলতেছে এই সহগগুলো কী হবে, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে এই জিনিসটা একটু মাথায় রাখো। আমরা এখন পর্যন্ত যত সংখ্যা শিখেছি সবই বাস্তব সংখ্যা, আমরা কোনো অবাস্তব সংখ্যা দেখি নাই। সেটা হতে পারে যে রুটের যে সংখ্যাগুলো মূলদ, অমূলদ, হ্যাঁ, এগুলো সব কি বাস্তব সংখ্যা। অমূলদ এর মধ্যে ভগ্নাংশ আছে, তারপরে তোমার পূর্ণ সংখ্যা আছে, হ্যাঁ, এই যতগুলো আছে এইরকম যত আমরা শিখছি এতদিন পর্যন্ত সব হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। ওকে, এখন আর তারপরের কাজ বলতেছে এন কি, অঋণাত্মক। এই যে এনটা কখনো ঋণাত্মক হতে পারবে না, মানে এনের ভ্যালুটা কখনো নেগেটিভ হতে পারবে না। অঋণাত্মক বলতে কি, আমরা ঋণাত্মক, আমরা পূর্ণ সংখ্যার যে সংখ্যা জিনিসটা শিখছিলাম মনে আছে, যে পূর্ণ সংখ্যা আমি বলছিলাম আগের চ্যাপ্টারে, এটা 0 থেকে যদি এইদিকে আমরা জানি পজিটিভ 1 2 3 এইভাবে যাবে ইনফিনিটি পর্যন্ত, অনুরূপভাবে এইদিকে যাবে -1 -2, হ্যাঁ, -3 ইনফিনিটি পর্যন্ত চলবে এটা। হ্যাঁ, ওকে, তো এইখানকার দেখো 0 থেকে এই ডান দিকের যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা,
আর এই শূন্য থেকে বাম দিকে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর শূন্য সহ আমি রিপিট করছি, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। ওকে, আর এগুলো তো সবই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলা হয় তোমার সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আর পূর্ণ সংখ্যার মধ্যে আবার তিনটা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর অঋণাত্মক হচ্ছে শূন্য সহ। তাহলে এই যে এখানে বলতেছে অঋণাত্মক বা শূন্য অথবা ধনাত্মক, ঠিক আছে। এই সংখ্যাগুলোকে পি অফ এক্স এর মাত্রা বা ঘাত বলে। দেখো পূর্ণ সংখ্যা যখনই হবে, এগুলা কি সংখ্যা, শূন্য এবং ধনাত্মক, তখনই হবে এক্স এর মাত্রা, পি অফ এক্স এর মাত্রা বা ঘাত বলবো। ওইটা আরও পরে বুঝবো, তখন আমরাই বলবো এটা হচ্ছে এন ঘাতের। এখানে যদি 5 থাকতো সর্বোচ্চ, মনে করো 2x³ প্লাস 3x প্লাস 2, তাহলে এইটা হচ্ছে ঘাত, সর্বোচ্চ ঘাত। হ্যাঁ, মাত্রা বা ঘাত। n = 0 হলে পি অফ এক্স ইকুয়াল হবে a নট। দ্যাট মিন্স এই যে প্রথম যে পদটা হচ্ছে an x⁴n, এইখানে যদি n = 0 বসাই, তার মানে এটা যদি 0 হয়ে যায়, এটাও কি 0, তাহলে এইটুকুর ভ্যালু আমরা জানি 1, তাহলে এখানে a0 × 1, তার মানে হচ্ছে a0 কিন্তু। হ্যাঁ, তারপরে পি অফ এক্স ইকুয়াল শূন্যকে শূন্য বহুপদী হিসেবে চিহ্নিত করা হয়। এটা মনে রাখো, পরবর্তীতে যখন অঙ্ক করবো তখন এটা আরও ভালোভাবে শিখবো, সমস্যা নাই। মানে এটা আপাতত জেনে রাখো, এই যে টোটাল সমীকরণটা আছে না, এই সমীকরণটা সমান সমান যদি আমরা এখানে 0 দেই, হ্যাঁ, তাহলেই এটাকে শূন্য বহুপদী হিসেবে চিহ্নিত করা হয়। তারপরের কাজটা হচ্ছে পি অফ এক্স বহুপদী রাশিতে আর এর যে কোনো মানের জন্য এ আর এক্স আর একটি পদ। তার মানে দেখো এই যে আর এর যে কোনো মানের জন্য পি অফ এক্স বহুপদীতে এখানে যদি আর বসাই, তা দেখো এইটা একটা পদ, এখানে আর বসালে এটাও একটা পদ, এইখানে আর বসালে এটাও একটা পদ। যেমন এখানে a2x², যে এখানে আমরা 2 না বসে আর দিই, তাহলে এখানে এ আর এক্স আর, এটা একটা পদ। আবার এ আর এক্স আর -1, তাহলে এখানেও একটা -1 দাও, তাহলে এইটাও একটা তোমার, এটা -1, হ্যাঁ, এইটাও একটা, তাহলে তোমার একটা পদ। তাহলে এইগুলো প্রত্যেকটা এক একটা পদ। আচ্ছা, যেমন এই যে অর্থাৎ a1x, এখানে 1 আছে, তার মানে 1 বলে দেয়নি। তারপরে a2x², দেখছো, তাহলে অনুরূপভাবে তাহলে a3x³ a4x⁴, এইভাবে আর কি চলবে প্রত্যেকটায়। হ্যাঁ, এখানে এ নট একটা পদ এবং সেটাকে বলবো ধ্রুবপদ, কনস্ট্যান্ট টার্ম, আমরা আগেই শিখলাম ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ কি, এ নট, যার কি থাকবে না, কোনো চলক থাকবে না, এটাতে দেখো একটা কনস্ট্যান্ট, এর সাথে কোনো চলক নাই, তাহলে সেটাই হচ্ছে একটা ধ্রুবপদ। প্রত্যেক n এর জন্য, পরেরটা হচ্ছে প্রত্যেক n এর জন্য an কে x⁴n এর সহগ বলা হয়। তাহলে দেখো আমরা এটাও জানি, দেখো এইখানকার এই যে প্রত্যেকটাই, এখানে এটা একটা সহগ, এটা একটা সহগ, এটাও একটা সহগ, প্রত্যেকটাই এক একটা সহগ। অর্থাৎ এই যে এইখানকার এই যে x1 x এর সহগ, a1x এর সহগ, a2x² এর সহগ, এভাবে ইত্যাদি। তারপরে a3 হবে x³ এর সহগ, হ্যাঁ, a4 হবে তোমার x⁴ এর সহগ, অনুরূপভাবে। তারপর লাস্টের টার্মটা হচ্ছে an x⁴n কে মুখ্য পদ এবং an কে মুখ্য সহগ বলা হয়। তার মানে এখানে কি জানবো, এই যে an শুরুর যে টার্মটা ছিল x⁴n, তার মানে সর্বোচ্চ যে ঘাতটা, এখানে দেখো এইখানকার এই যে সর্বোচ্চ যে ঘাতটা, এই ঘাতটাকে আমরা কি বলবো, এই যে এখানকার সর্বোচ্চ ঘাত, এটাই হচ্ছে তোমার সর্বোচ্চ পাওয়ার। হ্যাঁ, বা ওই সর্বোচ্চ পাওয়ারের যে সহগটা থাকবে সেটাই হচ্ছে মুখ্য সহগ, আর এই সর্বোচ্চ ঘাতের যে পদটা থাকবে সেটাই হচ্ছে মুখ্য পদ। ঠিক আছে, তার মানে আমরা এখানে বলবো তাহলে এ হচ্ছে মুখ্য সহগ, আর এই পুরোটা হচ্ছে মুখ্য পদ, আর এটা হচ্ছে তো প্রধান ঘাত, এটা তো আমরা জানি। ওকে, পরে কি কাজ দেওয়া আছে দেখি। পি অফ এক্স ইকুয়াল টু x² - 3x + 1 রাশিটির মাত্রা, ধ্রুবপদ, মুখ্যপদ ও মুখ্য সহগ এবং এক্স এর সহগ কত। চলো আমি এগুলোকে একটা স্লাইডে নিয়ে রাখছি, ওইগুলোর সমাধান করে আসব। স্লাইডটা তো ওপেন করা হয়নি, আমি একটু ওপেন করে নিচ্ছি, গিভ মি আ সেকেন্ড। তো এই জায়গাটায় দেখো আমরা এই সমীকরণটা, তাই না, নাকি আগে আরও সমীকরণ, হ্যাঁ এইটা আগে দেখো, এইটাকে আমরা সমাধান করব। সেই জন্য এখানে কি জানবো, দেখো এইখানকার বলছে কি পি অফ এক্স ইকুয়াল কত বলছে এখানে আমাদের,
2x² মাইনাস 3x প্লাস 1, হ্যাঁ, পি অফ এক্স ইকুয়াল টু, ওকে। তাহলে এই রাশিটার ক্ষেত্রে মাত্রা, ধ্রুবপদ, মুখ্য সহগ এবং এক্সের সহগ। তাহলে এর মাত্রা কত? এই যে সর্বোচ্চ ঘাত, এইটাই হচ্ছে মাত্রা, তাহলে মাত্রা 2। তারপরে এই ওইখানকার 1 হচ্ছে ধ্রুবপদ, হ্যাঁ, এখানকার 1 হচ্ছে কি ধ্রুবপদ, তোমরা এগুলো লিখে নিবা, হ্যাঁ। তারপরে মুখ্য সহগ কি? এই যে মুখ্য পদ হচ্ছে সর্বোচ্চ, এটার মুখ্য পদ, তাহলে মুখ্য সহগ হচ্ছে এইটা, হ্যাঁ, এটা কি হবে? মুখ্য সহগ। তারপরে আর কি চাচ্ছে? এবং এক্স এর সহগ, এই জায়গাটা একটু বোঝো ভালো করে। এখানে এক্স এর সহগ জিনিসটা বুঝতে হবে। এক্স কোনটা? এই যে এখানে এক্স স্কোয়ার কিন্তু বলে নাই, এক্স বলছে শুধু। তার মানে এই যে এক্স আর এর সহগ হচ্ছে 3, কিন্তু আমরা -3 সহ নেব। এখানে আমরা আগের লেকচারে দেখলাম একটু আগে যে এখানে -3, তাহলে এখানে এক্স এর সহগ হবে কি? -3 হবে এক্স এর সহগ, হ্যাঁ, এক্স এর সহগ, বা তোমরা এইখানে আমি দিয়ে দিলাম বোঝার খাতিরে, হ্যাঁ। এটা হচ্ছে এক্স এর সহগ হচ্ছে -3, এক্স এর সহগ হচ্ছে -3, ওকে। এটা শেষ। পরের আরেকটা কাজ দেওয়া আছে, যদি বলছে কি পি অফ এক্স ইকুয়াল 5x³ মাইনাস 3x প্লাস 1 হয়, তবে পি অফ 0, পি অফ 1, পি অফ -1, আচ্ছা, ইত্যাদি এগুলোর মান বের করো। তাহলে দেখো এইগুলোর মান বের করব। মান বের করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে সমীকরণটা আমি লিখে নেব, হ্যাঁ। তো লিখছি পি অফ এক্স ইকুয়াল হচ্ছে 5x² মাইনাস 3x প্লাস 1, একটু কালারটা চেঞ্জ করে নিই, ওকে, এটা, হ্যাঁ। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি? এই যে পি অফ 0, তার মানে আমরা পি অফ 0 মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা 0 বসাবো, আর কিচ্ছু না। তাহলে এখানে 5 ইন্টু কী হবে? 0-র উপরে স্কোয়ার মাইনাস 3 ইন্টু 0, তারপরে প্লাস 1। এটাকে সমাধান করলে কি হয়? 5 ইন্টু 0, 0-র স্কোয়ার মানে 0ই কিন্তু, তারপর 3 ইন্টু 0 মানে 0 প্লাস 1, হ্যাঁ, এখানে 1। এখন দেখো 5-এর সাথে 0 গুণ করলে 0ই হয়, আর 0 তাহলে থাকে শুধু 1, ওকে। তাহলে একটা নির্ণয় হয়ে গেল। তারপরে আবার পি অফ -1, মানে সরি, একটা 1 দাও আগে, প্লাস 1। তাহলে পি অফ +1, তার মানে 1 যেখানে যেখানে এক্স আছে সেখানে 1 বসো। তাহলে 5 ইন্টু 1² মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1। তাহলে এটা সমাধান করলে হয় কি? 1² 1ই হয়, আর 5-এর সাথে 1 গুণ করলে 5ই, হ্যাঁ, আর -3 1 ইন্টু 1 3 প্লাস 1, তার মানে এটাকে সমাধান করলে আমাদের হয় 3। পি অফ -1, হ্যাঁ, এই জায়গাটা একটু ভালো করে সতর্ক থাকো। 5 ইন্টু -1 এর উপরে স্কোয়ার, কিন্তু 3 ইন্টু -1 প্লাস 1, এই জায়গাটা একটু ভালো করে দেখো। -1-এর স্কোয়ার করলে কিন্তু 1 হয়, আমি জানি অনেকে জানো, কিন্তু আমি হয়তো 2-1 বুঝতে পারো না, সেই জন্য আমি সবার জন্য একটু ভেঙে ভেঙে বলি, হ্যাঁ। দেখো -1 আমরা যদি এক্সের উপরে স্কোয়ার করি, তার মানে আমি কী বলতে পারি? এক্স ইন্টু এক্স, দ্যাট মিনস -1-এর যদি স্কোয়ার করি আমরা, তাহলে কি বলবো? -1 ইন্টু -1 না, এরকম না জিনিসটা। তাহলে -1 ইন্টু -1 কী হবে? মানে প্লাস, আর 1 গুণ করলে কী হয়? 1। তাহলে এখানে হয়ে যাবে +1, আর 5-এর সাথে 1 গুণ করলে হবে 5। অনুরূপভাবে দেখো এখানে -1 আর -3, তাহলে যে প্লাস 3 1 3 আর প্লাস 1, তার মানে কত হয়? 5 3 8 8 9। পরে আরেকটা বলতেছে কত? পি অফ 2, তার মানে আমরা 5 ইন্টু 2-এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1, মানে আমি বারবার একই কাজ করতে চাই, শুধু এক্স যেখানে আছে সেখানে আমরা 1 2 যেগুলো ভ্যালু বসাতে বলতেছে সেগুলো বসাবো। তাহলে এখানে 2-এর স্কোয়ার করলে 2 2 4, আর 4 5 20, তার মানে 20 মাইনাস 3 2 6 প্লাস 1 সমান হচ্ছে 20 থেকে 6 বাদ গেলে কত হয়? 14, আর 1 15। এই ও আরও একটা আছে, তাহলে পি অফ হাফ, এবার কি? পি অফ হাফ বসাও, এক্স যেখানে যেখানে আছে সেখানে হাফ বসাও। তাহলে এখানে হাফ এর উপর স্কোয়ার -3 ইন্টু হাফ প্লাস 1, এইটার 5 ইন্টু এই স্কোয়ারটা 1-এর উপরেও আছে, 2-র উপরেও, তার মানে আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে 1 স্কোয়ার মানে 1, আর 2 স্কোয়ার মানে 4।
আর এখানে -3/2 লিখলাম, এভাবে সাজায় লিখলাম, +1। এটাকে এখন আরও সিম্পলিফাই করতে হবে। যেমন দেখো এখানে যদি লসাগু করে দেই, তার লসাগু হচ্ছে আমাদের 4, আর এখানে 5 মাইনাস এইটার লসাগু দেখো 4 দিয়ে 2 ভাগ দিলে হয় 2। ওকে, মানে 2 দিয়ে 4 ভাগ দিলে, আর এখানে 3-এর সাথে গুণ করে দিলে হয় 3 × 6, আর এইখানে 4 দিয়ে 1-এর সাথে গুণ করলে হবে +4। তাহলে এইটাকে আরেকটু সিম্পলিফাই করো, তাহলে আমাদের 5 আর 6, এখানে 5 4 9, 9 থেকে 6 বাদ গেলে আমাদের থাকে 3, তাহলে এখানে 3/4। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো সবগুলাই। যাও পরের অঙ্কে যাও। পরের কাজটা ছিল এইখানেই, আমি তুলে রাখছি। এই জায়গাটা একটু দেখো, কাজটা তোমাদেরই কাজ দেওয়া আছে, আমি জাস্ট একটু আলোচনা করে দিই তোমাদের, হ্যাঁ, একটু বোঝার জন্য ভালো করে একটু আলোচনা করে দেখো। সকল শিক্ষার্থী 4টি দলে ভাগ হয়ে প্রত্যেক দলে নিচের একটি কাজ করো এবং অপর দলের কাজ মূল্যায়ন করে শ্রেণী শিক্ষকের কাছে জমা দাও। তাহলে আমরা প্রত্যেক দলের কাজগুলো করব, প্রত্যেকে করে করে শ্রেণী শিক্ষকের কাছে কাজগুলো জমা দেব। কি কাজ দেখো তো। 1 নম্বর কাজটা বলতেছে কি, যে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার একঘাত বহুপদী রাশি লেখো। আচ্ছা, পরের কাজ। আচ্ছা দেখো, তাহলে এক চলক বিশিষ্ট, তার মানে চলক থাকবে একটাই এক্স, বিভিন্ন পদসংখ্যা, তাহলে আমি x+1 দিলাম, এটা 2টা পদ সংখ্যার, এবং বলছে একঘাত বিশিষ্ট। দেখো আমার ঘাত কিন্তু একটাই হয়েছে, এটা একটা দিলাম, তারপর আরও একটা দিলাম, মনে করো 2x+3, তারপরে দিলাম 3x+1, তারপরে শুধু 2x, তারপরে x, এইভাবে অসংখ্য দিতে পারো তোমরা, এক চলক বিশিষ্ট। ওকে, লিখলাম অনেকগুলো। 2 নম্বরটা বলতেছে দেখো, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার দ্বিঘাত বহুপদী। এবার ঘাত কত হবে, 2টা হবে ঘাত, তার মানে আমরা এইরকম লিখবো, এই যে x² + 2, দেখো ঘাত কিন্তু 2টা হয়েছে, 2x+1 এইভাবে লিখলাম, আবার x² + 3x লিখলাম, আবার x² + 1 লিখলাম, আবার y দিতে পারি, y² + 3 লিখলাম, ইত্যাদি। এখানেও দেখো y কিন্তু একটাই, তাহলে এইরকম সবগুলো কিন্তু সর্বোচ্চ ঘাত হবে 2। হ্যাঁ, ওকে, 2 নম্বর গেল। 3 নম্বর প্রশ্নটা কি বলতেছে, 3 নম্বর প্রশ্নটার জন্য আমি বলছে কি, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার ত্রিঘাত বহুপদী রাশি। ত্রিঘাত বহুপদী রাশি যদি আমি এখানে লিখতে যাই, তাহলে 3 নম্বর দিলাম, মনে করো এখানে 3 নম্বর, তাহলে ত্রিঘাত, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ হবে এবং ত্রিঘাত, তার মানে আমি দিলাম এই যে x³ প্লাস, তাহলে ত্রিঘাত দেখো ঘাত সর্বোচ্চ 3 হয়েছে, 3x প্লাস আছে স্কোয়ার প্লাস 2x+1, এটা একটা দিলাম, চতুর্পদ বা 4পদী। তারপরে আরও দাও এরকম x³ + 3x, তারপরে x³ মাইনাস, আচ্ছা প্লাস দিছি 2x, তারপর x³ - x, এরকম সব এগুলো হচ্ছে কি ত্রিঘাত। দেখো সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, সর্বোচ্চ ঘাত 3। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে তোমার 4 নম্বর যেটা বলছে, এটা একই জিনিস, শুধু 4টা ঘাত থাকবে এখানে। কয়টা ঘাত থাকবে, 4টা ঘাত। যেমন দেখো বলছে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার চতুর্ঘাতী। হ্যাঁ, তাহলে 4টে ঘাত হবে সর্বোচ্চ। যেমন দেখো আমি দিলাম তাহলে x⁴ প্লাস 3x³ মাইনাস 2x² প্লাস, হ্যাঁ, 2x - 1। দেখো এটা একটা 5টা পদ আছে, আর সর্বোচ্চ ঘাত হচ্ছে x⁴। এরকম তুমি অসংখ্য গঠন করতে থাকবে, x⁴ প্লাস x, তারপরে x⁴ - 1, এরকম অসংখ্য, ইচ্ছা মতো তুমি যত খুশি গঠন করতে পারো, সমস্যা নেই। এই কাজগুলো একটু প্র্যাকটিস করবা, এগুলো খুব ইজি কাজ, কঠিন কিছু না। ওকে, চলো যাই দেখি এখন এরপরে আমাদের আর কি কাজ ছিল ওইখানে। আচ্ছা, উপরের রাশিগুলো পর্যবেক্ষণ করে এক চলক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা ও পদসংখ্যার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও কি? খুঁজে পেলে নিচে লিখে রাখো। উপরের রাশিগুলো পর্যবেক্ষণ করে দেখো এক চলক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা। আচ্ছা, এক চলক বিশিষ্ট যে বহুপদী রাশিগুলো আমরা লিখলাম সেগুলোর মাত্রা, মনে করো এই যে এক চলক বিশিষ্ট কোনগুলো, মনে করো এই যে সবগুলোই তো এক চলক বিশিষ্ট, তাই না? x² + 3, মনে করো আমরা দ্বিপদী, এটা তোমার দ্বিপদী রাশি এবং ঘাত কয়টা, সর্বোচ্চ ঘাত 2। এখন বলছে মাত্রা এবং পদ সংখ্যা। মাত্রা কত, এই যে এইটা হচ্ছে সর্বোচ্চ মাত্রা, আর পদ হচ্ছে দেখো এটা। হ্যাঁ, এটা সাধারণত কিন্তু এইরকম হয়, x² 3x
হ্যাঁ, +2 এরকম কিন্তু হয়। মেইন হচ্ছে এটা। এইজন্য কিন্তু কন্ডিশনটা এখানে বলতেছে, হ্যাঁ? এটা পরে আমরা আরও বিশদভাবে শিখব। যেইখানে আমি মনে করি এই যে x² -3 দিছি শুধু মনে করি। এখানে কিন্তু x এর একটা সহগ থাকবে। সেটা নাই। তার মানে তোমার এটা বুঝে নিতে হবে এরকম x² তোমার তারপরের যে পদটা হচ্ছে সেটা হচ্ছে সহগটা হচ্ছে 0। 0 ইন্টু মনে করো 3x বা 0 ইন্টু x দিলাম। x টু দি পাওয়ার কত দিব এবার 1 আর একটা দিলাম 3। দেখো এবার মিলতেছে কিনা দেখো তো, এই 0 এর সাথে x যদি গুণ করো তো 0 হয় না। এইভাবে কিন্তু জিনিসগুলো হচ্ছে আর কি তোমার। ওকে, তারপরে দেখো এক চলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ। চলক একটা থাকবে এরকম রাশির গ্রাফ। আচ্ছা, গ্রাফ জিনিসটা আমরা সেই ছোট থেকেও দেখতেছি, ক্লাস 8-এর বইয়ে ছিল তোমাদের, হ্যাঁ 7-এর বইয়েও ছিল, এখনকার তো ক্লাস 6 থেকে ঢুকাই দিছে গ্রাফ। হ্যাঁ, তো দেখো কোনো গাণিতিক সমস্যাকে জ্যামিতিক আকারে রূপ দেওয়া গেলে সমস্যাটিকে পর্যবেক্ষণ করা সহজ হয়। এক চলক বিশিষ্ট বহুপদী রাশিকে আমরা গ্রাফের মাধ্যমে জ্যামিতিক রূপে প্রকাশ করতে পারি। চলকের বিভিন্ন মানের জন্য বহুপদী রাশির বিভিন্ন মান পাওয়া যায়। চলক ও বহুপদী রাশির মান দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায়। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে প্রকাশিত এই আকারকে বহুপদী রাশির গ্রাফ বলে। সুতরাং গ্রাফ আঁকার জন্য আমাদের প্রথমে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির বিষয়ে জানা প্রয়োজন। দেখো মেইন কথা হচ্ছে গ্রাফ আঁকার জন্য আমাদের দ্বিমাত্রিক জ্যামিতি। দ্বিমাত্রিক জ্যামিতি হচ্ছে এই যে এটা দেখো, এইরকম একটা এক্স আনুভূমিক বরাবর একটা থাকবে আর একটা উল্লম্ব বরাবর একটা রেখা থাকবে। ঠিক আছে, এই আনুভূমিক বরাবর রেখাটাকে বলা হয় এক্স অক্ষ, লিখে দেওয়া আছে। আর উল্লম্ব বরাবর রেখাটাকে বলা হয় ওয়াই অক্ষ। আর এই যে এক্স আর ওয়াই যে বিন্দুতে ছেদ করে, যে পয়েন্টটা সেন্টার পয়েন্টটা দুটো যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় মূল বিন্দু, অথবা এক্স আর ওয়াই এর ছেদবিন্দুটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে মূল বিন্দু। এই যে এখানে লেখেও দেওয়া আছে, হ্যাঁ, এটাকে ও দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এইখানে এই জিনিসগুলোই বলবে। আর এক্স অক্ষকে ইংরেজিতে বলা হয় এক্স এক্সিস, ওয়াই অক্ষকে ওয়াই এক্সিস। এক কথায় এক্সিস মানে হচ্ছে অক্ষ, এক্সিস মানে হচ্ছে অক্ষ। আর এইখানে মূলবিন্দু হচ্ছে অরিজিন। মূলবিন্দুকে কি বলবা? অরিজিন। মূলবিন্দুর ইংরেজি হচ্ছে অরিজিন। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তোমরা। আমি সবসময় বলি যে তোমরা যখন এই যে ছোট ছোট ইংরেজি শব্দগুলো পাবা, এই ইংরেজিগুলোও আয়ত্ত করে ফেলবা এগুলোর সাথে। তখন যখন তোমরা হায়ার স্টাডিজে যাবা তখন কিন্তু এই শব্দগুলো জানার কারণে তোমাদের পড়ালেখাটা অনেক ইজি হবে। তোমরা যখন অনার্স করবা কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে করলে তোমাদের অবশ্যই ইংলিশ মিডিয়ামে করতে হবে। তখন কিন্তু এগুলো সমস্যায় ফেস করতে হবে যদি তোমরা ইংলিশগুলো না জানো। তো এখন থেকে জেনে থাকলে পরবর্তীতে সুবিধা হবে। এখন সমতলে দেখো এক্স ওয়াই, আর এই যে এক্স ওয়াইটা এটাকে বলা হয় একটা সমতল। হ্যাঁ, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর যে তলের উপর আছে এক্স আর ওয়াই সেটাকে বলা হচ্ছে এক্স ওয়াই সমতল। তাহলে এক্স ওয়াই সমতলে কোনো বিন্দুর অবস্থানকে এ বি দ্বারা প্রকাশ করা হয়। দেখো এই যে এইটা একটা তোমার প্রথম একটা, এটাকে বলা হয় ভুজ। প্রথম যে সংখ্যাটা এটা ওয়াই এক্সের ভ্যালুটা, আর এটা হবে ওয়াইয়ের ভ্যালুটা। এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি, লেখা আছে পরে দেখবা। হ্যাঁ, তাহলে এ সংখ্যাটি এক্স অক্ষ থেকে এবং বি সংখ্যাটা দেখো ওয়াই অক্ষ থেকে নেওয়া হয়। যেমন মনে করো আমি যদি এরকম একটা গ্রাফ আঁকলাম, মনে করো এই 1 2, এখানে 1 2, এদিকে 1 2 3। হ্যাঁ, তাহলে আমি এখানে দেখো মনে করো এই জায়গায় একটা পয়েন্ট নিলাম। তাহলে বলো তো এক্স অক্ষে এটা এক্স, এটা ওয়াই, তাহলে এক্স অক্ষে কত 2 আর ওয়াই অক্ষে কত 3, তাহলে 2 3 দেখছো। তাহলে এক্স অক্ষের ভ্যালুটা হচ্ছে এইটা 2 আর ওয়াই অক্ষের ভ্যালুটা হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে ওয়াই থেকে যাবে, এটা হচ্ছে এক্স থেকে। ক্লিয়ার? তাহলে এইভাবে লেখা হয়। আর এক্স অক্ষকে বলা হয় ভুজ, ইংরেজিটাও দেখে দেবা, তাহলে এফসিসা বলা হয়। আর বির যে ভ্যালুটা সেটাকে, বা ওয়াইয়ের যে ওয়াই অক্ষ থেকে যে ভ্যালুটা যাবে সেটা হচ্ছে কোটি, যেটাকে বলা হয় ইংরেজিতে অর্ডিনেট। কি বলা হয়? অর্ডিনেট। তাহলে মূলবিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকের সংখ্যা ধনাত্মক এবং বাম দিকের সংখ্যা ঋণাত্মক। আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে দেখো। আমরা তো এই জিনিসটা আমরা এমনিতেও বুঝি। এখানে যদি মূলবিন্দু হয় তাহলে মূলবিন্দুটাকে 0 0 দিয়ে প্রকাশ করা হয়, মূলবিন্দুটাকে 0 0 দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে মূলবিন্দু বা ও হচ্ছে 0 0। তাহলে এই দিকে যত যাব আমরা এগুলো সব ধনাত্মক, 1 2 3 4 করে ধনাত্মক। আর এই দিকে যত যাব আমরা সব কি ঋণাত্মক, বাম দিকে গেলে দেখো। তাহলে -1 -2 -3 এইভাবে। আর ওয়াই অক্ষটা কী হবে? উপরের দিকে যত যাব তত হবে ধনাত্মক, উপরের দিকে এখানে 1 2 3 এইভাবে। আর নিচের দিকে গেলে সেটা হবে ঋণাত্মক, নিচের দিকে গেলে কী হবে? ঋণাত্মক। দেখো এখানে তাহলে কী হবে? -1 -2 -3 -4 এইভাবে। হ্যাঁ,
ওকে, সেই জিনিসগুলো এখানে বলতেছে। আর এই যে এক্স ওয়াই যে তলের উপর অবস্থিত সেই তলটাকে বলা হয় এক্স ওয়াই সমতল। হ্যাঁ, ওকে। পরের পার্টে কি আছে? পরের পার্ট হচ্ছে একটা উদাহরণ দেয়া আছে, এই উদাহরণটাকে আলোচনা করতে বলতেছে। দেখো, উদাহরণটা হচ্ছে 3, 4 বিন্দুটি এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে হলে প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষের, আচ্ছা এটা এই একটা বিন্দু মনে করো আমরা স্থাপন করব। তাহলে সেক্ষেত্রে কি করব? মনে করো প্রথমে আমরা 3, তাহলে আমরা দেখব 3 কি পজিটিভ না নাকি নেগেটিভ। তাহলে 3 হচ্ছে পজিটিভ। তাহলে আমরা এই যে মূল বিন্দু থেকে, প্রথমটা হচ্ছে আমরা জানি এক্স, তাহলে মূল বিন্দু থেকে আমরা 3 ঘর যাব কোন দিকে? ডান দিকে, যেহেতু ধনাত্মক। তাহলে 1, 2, 3 ঘর আসলাম। তারপরে যে বিন্দুটা হচ্ছে আমাদের এখানে দেখো, তারপরে বিন্দুটা কত? 4। এটা কোন অক্ষের? ওয়াই অক্ষের। তাহলে এবার 3 ঘর এখানে আসার পরে আমরা 4 ঘর, এবার যেহেতু ওয়াই অক্ষের ভ্যালুটা হচ্ছে +4, তাহলে +4 মানে আমরা জানি ওয়াই অক্ষের উপরের দিকে যায়, প্লাস মানে উপরের দিকে। তাহলে দেখো 1, 2, 3, 4, দেখছো? তাহলে এই বিন্দুটাই হচ্ছে আমাদের 3, 4। ওকে, সেভাবেই আমরা একইভাবে বসাবো। একইভাবে দেখো পাশের চিত্রে 0, 0, -3 এই বিন্দুগুলো অবস্থান দেখানো হয়েছে। দেখো 0, 0, তাহলে 0, 0 অবস্থান তো এখানে দেওয়াই আছে। আরেকটা হচ্ছে 3, 4, পরটা হচ্ছে 3, 4। তাহলে আমরা কি করব? 3, 4 তো দেখলাম। ওকে, এবার -5, 4, দেখো তো -5 প্রথমটা আমি জানি এক্সের, আবার মাইনাস হলে এক্সের ভ্যালু বাম দিকে যায়। দেখো 1, 2, 3, 4, 5, বাম দিকে আসলাম 5 ঘর, তারপরে হচ্ছে কত? 4। তাহলে আমরা 4 কি ধনাত্মক, তার মানে উপরের দিকে যাবো, ওয়াই অক্ষের 4 মানে ধনাত্মক উপরের দিক। তাহলে 1, 2, 3, 4, এইটাই হচ্ছে আমাদের -5, 4 বিন্দুর স্থানাঙ্ক। পরেরটা দেখো -5, তাহলে দেখো -5 মানে আমরা বাম দিকে যাব, আগে প্রথমে 5 ঘর, আমরা 5 ঘরে আসলাম, তারপরে আবার মাইনাস, তার মানে আবার নিচের দিকে যাব, 1, 2, 3, 4, 5, এটাই হচ্ছে আমাদের -5 বিন্দুর স্থানাঙ্ক। অনুরূপভাবে দেখো 6 আর 4, এবার তোমরা বলো তো 6 কোন দিক যাব? ধনাত্মক দিকে যাব। আগে এই যে 6 ঘরে আসলাম, তারপরে -4 ঘরে যাব, -4 মানে নিচের দিকে। হ্যাঁ, এই যে নিচের দিকে আসলাম, -4, এটাই হচ্ছে আমাদের 6, -4 বিন্দু। তোমরা একটু কমেন্ট করে বলতে পারবা যে, আচ্ছা থাক, কমেন্ট করতে হবে না আপাতত, তোমরা দেখো। যাও, জোড়াই কাজ। এবার কাজ দেওয়া আছে, দেখো নিচের বিন্দুগুলোকে পাশের এক্স ওয়াই সমতলে উপস্থাপন করো। ওকে, এই যে নিচের যে এক্স ওয়াই সমতলটা দেওয়া আছে সেটাতে আমাদেরকে উপস্থাপন করতে বলছে। চলো উপস্থাপন করে ফেলি আমরা, দেখি তো আমরা কতটুকু শিখলাম। দেখো এখানে প্রথমে হচ্ছে 3 আর 0, আমরা সর্বপ্রথম 3 ঘর তলা ডান দিক যাব, 1, 2, 3, তাহলে 3 ঘর ডান দিকে আসছি, আসার পরে দেখো তো কোথায়? 0, 0 কি কোনো দিকে যাব না, তার মানে এইটাই হচ্ছে আমাদের ওই যে বিন্দুটা, সেটা হচ্ছে 3, এটা কত? 3 আর 0 বিন্দুর স্থানাঙ্ক এটাই। ওকে, পরেরটা হচ্ছে 1 আর 2, 1 হচ্ছে এদিকে আসবো ডান দিকে আগে, 2 হচ্ছে পজিটিভ, তাহলে উপরের দিকে যাবো, 1, 2, তাহলে এই বিন্দুটাই হচ্ছে আমাদের অন 2 বিন্দুর স্থানাঙ্ক, এখানে আমি লিখে দিলাম অন 2। ওকে, তারপরে হচ্ছে 0 আর 4, দেখো 0, তাহলে 0 তো আমি এখানে নেই, আর 4 কি ধনাত্মক, তাহলে উপরের দিকে যাবো, 1, 2, 3, 4, তাহলে এই পয়েন্টটাই হচ্ছে আমাদের কি 0 আর 4 বিন্দুর স্থানাঙ্ক। তারপরে হচ্ছে -3, 5, -3 মানে আমরা বাম দিক যাব, 1, 2, 3 আর 5 উপরের দিকে, 1, 2, 3, 4, 5, তাহলে এইটাই হচ্ছে আমাদের -3 আর 5 বিন্দুর স্থানাঙ্ক। ওকে, পরেরটা হচ্ছে আমাদের -6 আর 0, -6 মানে বাম দিক, তার মানে এই যে -6-এ আসলাম, আর 0 মানে কি কোনো দিকেই যাব না, দ্যাট মিনস আমরা এইখানেই থাকব। তাহলে আমাদের -6 ইন্টু 0। হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে আমাদের -4, -5, তাহলে -4 আগে 4 ঘর আসলাম, আর -5 কোথায়? 5 ঘর নিচের দিকে, তাহলে তাই না? তাহলে 1, আচ্ছা 1 এখান থেকে 1, 2, 3, 4, 5, দ্যাট মিন্স এই পয়েন্টটাই হচ্ছে আমাদের -4, -5 বিন্দুর স্থানাঙ্ক। তারপর 0 আর -3, 0 তো এইখানেই থাকবে, -3 বাম দিকে যাবে, 1, 2, 3, তাহলে এই বিন্দুটাই হবে আমাদের 0 আর, সরি এটাকে একটু মিস্টেক করে ফেলছি, এটা হবে না, নিচের দিক যাব, 0 আর -3 হচ্ছে ওয়াই অক্ষের নিচের দিক, 1, 2,
3, কথা বলতে বলতে ভুল করে ফেলছিলাম। তাহলে এখানে 0 আর এখানে -3। তারপরে হচ্ছে 4 -2, 4 হচ্ছে ধনাত্মক দিক যাব, এই যে 4 ধনাত্মক দিকে আসলাম 4, আর -2 মানে কি নিচের দিকে যাব 1 2, তাহলে এই বিন্দুটাই হচ্ছে আমাদের 4 আর -2, ঠিক আছে। ওকে, চলো পরের কাজটা কি বলতেছে দেখা যাক। এক চলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ আঁকার পদ্ধতি। ওকে, এক চলক বিশিষ্ট বহুপদী রাশি মানে যখন চলক একটাই থাকবে সেই ক্ষেত্রে বহুপদী রাশির গ্রাফ আঁকার যে নিয়মটা সেটা আমরা শিখব। ধরি পি অফ এক্স একটি বহুপদী রাশি, আমরা এর আগে দেখলাম না পি অফ এক্স সমান সমান ওই যে সূত্রটা এ এন এক্স টু দি পাওয়ার এন, তারপরে এ এন -1 এক্স টু দি পাওয়ার n -1, এভাবে চলতেছিল, লাস্টে কত যায় থামবে এ নটে যায় থেমে যায়। হ্যাঁ, তাহলে এইরকম যে এইটাই তাহলে একটি বহুপদী রাশি, এমন এক্স এর বিভিন্ন মানের জন্য পি অফ এক্স এর মান বের করতে হবে। ধরি এক্স এর মান এ, তাহলে পি অফ এক্স এর মান হবে পি অফ এ। আমরা এতক্ষণ লিখলাম না ওই যে এই আগের যে কাজগুলো করলাম, ওই যে -1 বসাইয়া তারপর 1 বসালাম, হাফ বসালাম, 0 বসালাম, এই জিনিসগুলো আর কি। তাহলে ওই রকম আর কি, যেই ভ্যালুটা বের করতে বলবো সেটাই বসাবো এখানে। এই যে দেখো এ বের করব, এক্স এর মান যদি এ হয় তাহলে পি অফ এই হবে এক্স এর মান। সুতরাং এ আর পি অফ এ মানে এ তো একটা ভ্যালু আমরা ইনপুট করবোই, মনে করো 2 বসাইলাম, বসাইয়া যে ভ্যালুটা পাচ্ছি মনে করো 2 বসাইয়া, মনে করো আচ্ছা আমি একটা সমীকরণ নিই তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ 2x² + 1 একটা সমীকরণ। হ্যাঁ, তাহলে এই সমীকরণটাকে আমরা কি করতে পারি, এখানে পি অফ এক্স সমান সমান আমরা ধরলাম এটা, তাহলে পি অফ এক্স সমান সমান এখন পি অফ আমি ধরলাম যে এখানে এক্স এর মান 1, এটাগুলো ইচ্ছা মতো ধরে নেয়। 1 যখন বসাবো তাহলে আমাদের এখানে কী পাবো 2 × 1² + 1, দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে 3। তাহলে পি অফ অন বসানোর কারণে অনটা হচ্ছে এক্স এর মান। হ্যাঁ, তাহলে এইভাবে লিখবো আমরা, এক্স আর ওয়াই যদি এইভাবে লিখি, এক্স আর ওয়াইটা যদি দেই নিচে, তাহলে দেখো এখানে এক্স এর ভ্যালু আমরা কত বসাচ্ছি, 1 বসানোর কারণে ওয়াই এর ভ্যালু পাচ্ছি 3। অনুরূপভাবে এক্স এর ভ্যালু তুমি আরেকটা বসাও, এক্স এর ভ্যালু যদি এখানে 2 বসাও, তাহলে 2 বসালে কী হবে 2 × 2² + 1, তার মানে 2 × 4, 4 × 8, 1 9, তাহলে এখানে হবে তখন 9। এক্স এর ভ্যালু একটা বসানোর কারণে ওয়াই। আচ্ছা, ওয়াইটা একটু ক্লিয়ার করি, আমরা পি অফ এক্স সমান সমান ধরতে পারি ওয়াই, তাহলে সেটাই হওয়া, বা এখানে তুমি পি অফ এক্সও দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে পি অফ 2 সমান এটা ছিল। হ্যাঁ, এখন এই জিনিসগুলো এইটাকেই এইভাবে লিখছে, দেখো এ কমা পি অফ এ, এই যে তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি 1, 3, আরেকটা হচ্ছে 2, 9, এই জিনিসটা। হ্যাঁ, তাহলে বিন্দুটি এক্স ওয়াই সমতলে পি অফ এক্স বহুপদী রাশির লেখের উপর অবস্থিত হবে। এইভাবে এক্স এর কয়েকটি মানের জন্য পি অফ এক্স এর মান বের করে এক্স এবং পি অফ এক্স এর মানের সাপেক্ষে তৈরিকৃত বিন্দুগুলো এক্স ওয়াই সমতলে স্থাপন করে ওই বিন্দুগুলোর মধ্যে দিয়ে একটি মসৃণ রেখা আঁকলে সেটিই হবে পি অফ এক্স বহুপদী রাশির গ্রাফ। আচ্ছা, এটা যদি বুঝতেও একটু সমস্যা হয় তাহলে দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে করাই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। মনে করো এটা একটা রাশি, এই যে এখানে আমি বোঝাচ্ছি, এখানে বলেও দেওয়া আছে এই রকমের ক্ষেত্রে এটা কি বলতো একঘাত বহুপদী রাশি। এটা ঘাত কত, সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। তাহলে একঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকার ক্ষেত্রে শুধু 2টা পয়েন্ট নিলেই হয়, মানে এই এক্সের মানে একবার 1 বসাবো, একবার 2 বসাবো, বা ইচ্ছা আর কি একবার মাইনাসও বসাইতে পারো, যে কোনো 2টা ভ্যালু বসাইলেই আমাদের মানে 2টা পয়েন্ট যদি আমরা নিই তাহলেই কিন্তু আমাদের হয়ে যায়। হ্যাঁ, তোমার একটা সরলরেখা, কারণ একঘাত বহুপদী রাশির সাধারণ আকার কী হয়, এরা সরলরেখা হয় সবসময়, এইরকম একটা সোজা রেখা হবে। আমার রেখাটা তাও বাঁকাবাঁকি হচ্ছে, কিন্তু এটা কোনো বাঁকাবাঁকি হবে না, এরকম সোজা স্ট্রেট লাইন হবে একটা। হ্যাঁ, ওকে, দেখো এই উদাহরণটা আসো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা পি অফ এক্স ইকুয়াল হচ্ছে তোমার 2x + 1 এর গ্রাফ আঁকতে বলতেছে। দেখো আমি যে জিনিসটা এতক্ষণ বললাম, এই যে দেখো এক্স আছে, আমরা এক্সের মান জানি না, এখন এক্সের মান ইচ্ছা মতো নিব, আর এখানে আমরা ধরে নিচ্ছি কি ওয়াই ইকুয়াল পি অফ এক্স ধরে নিলাম, তাহলে সমান সমান হচ্ছে 2x + 1, তার মানে হচ্ছে ওয়াই ইকুয়াল কি 2x + 1। এখন এক্সের মান আমরা ইচ্ছা মতো বসাবো, এখন এখানে এক্সের মান আমরা -3 বসালাম, তাহলে -3 বসালে দেখো 2 × -3 + 1, তার মানে কত হয় 3 × 2 = 6, -6 + 1 সমান সমান হচ্ছে -5। ওকে, নেক্সট তাহলে দেখো এই যে -5, দেখো
-3 বসানোর কারণে y এর মান পাচ্ছি -5। অনুরূপভাবে এবার 0 বসাও, তাহলে এখানে যদি 0 বসাই তাহলে দেখো 2 × 0 + 1, তাহলে কি হয় 1 হয় না, 2 × 0 তো 0, তার মানে 1, তাহলে 0 বসালে পাচ্ছি 1, সেটাই আবার x y এর স্থানাঙ্কের আকারে লিখলে এই যে 3 -3, -5 আর 0, 1। এখন বলতেছে যে উপরের ছকে প্রাপ্ত ওই যে এক্স ওয়াই বিন্দুগুলো, এই বিন্দুগুলো বসাই আমরা। দেখো -3 আর 5 বিন্দুটা বসাও। -3 কোন দিক, বাম দিক, 1 2 3, হ্যাঁ, -3 বসালাম এইখানে, আর 5 তার মানে এখানে নিচের দিক যাবো 1 2 3 4 5, তার মানে এই যে বিন্দুটা হবে আমাদের -3 5। আরেকটা হচ্ছে 0 আর 1, 0 মানে এইখানেই থাকবো, আর 1 মানে উপরে যাবো জাস্ট, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের এইটা। এখন দেখো এই রেখাটা যদি আমরা সোজাসুজি টানি তাহলে এরকম করে যাবে একটা, এই বরাবর যাবে। হ্যাঁ, আমার রেখাটা আঁকতে একটু বাঁকা বাকি হয়ে গেছে, তোমরা একটু একটু কনসিডার এটা রাখো, কারণ এই রেখাটা তো বাঁকা হবে না, আমি হাত দিয়ে টেনে আঁকছি তো ফ্রি হ্যান্ডে, এই জন্য এরকম হয়েছে আর কি। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের কাজ। তো ওরা কিন্তু দুইটা করেই দিয়ে দিছিল। তুমি দেখো 3 বসাও, বসাই ক্যালকুলেশন করো 7 পাবা। যেমন দেখো 2 ছিল × x, তার মানে 3 + 1, হ্যাঁ, দেখো 3 দুগুণ 6 আর একে 7 পাচ্ছি আমরা, দেখছো। তারপরে এইখানে আবার দেখো -5 বসালে তুমি -9 পাবা। ক্যালকুলেশনগুলো করে দেখবা, বিভিন্ন ইচ্ছা মতো পয়েন্ট বসাবা, যাই বসাও এই রেখা কিন্তু ওইটাই হবে। এই জন্য 2টা পয়েন্ট নিলেই এগুলো হয়ে যায় একঘাত বিশিষ্ট তোমার বহুপদীর। এখন জোড়ায় কিছু কাজ দেয়া আছে, এই কাজটা করেই আমরা আজকের লেকচারটা শেষ করব। ওকে, আর পরের পার্টগুলো পরের পার্টে পাবা। দেখো নিচের একঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো। এখানে বলতেছে x ইকুয়াল মানে x - 1 x, আর একটা হচ্ছে তোমার -x + 2। তাহলে দেখো আমি কি বললাম, এরকম করে আগে নিয়ে নিব, এরকম সুন্দর করে। কি করব, প্রথমে এখানে x আর দুটো ভ্যালু নিলেই হয়ে যায়, এখানে x এটাতে y। তাহলে দেখো এটা p অফ x = y = ধরবা x - 1 ধরলাম। তাহলে এখানে x এর মান যখন আমরা 1 বসাবো তখন y এর মান দেখো 1 বসালে 1 - 1 মানে কি 0 পাবো। অনুরূপভাবে x এর মান যদি আমি 2 বসাই তাহলে y এর মান কত পাবো, 2 - 1, তার মানে কি হবে 1 হবে। হ্যাঁ, তাহলে দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছি। এখন তুমি বসাও, একটা হবে 1 0 আর একটা হবে 2 1, তাহলে এইটা হচ্ছে তোমার x y এর যে স্থানাঙ্ক সেটা, এখানে x y যদি দেওয়া হবে তাহলে বসাও 1 0 কোথায়, একটা হচ্ছে 1 0, তাহলে আমরা 1 0টা নেই এখানে, তাহলে 1 আর 0, তাহলে এই যে দেখো এই যে এই জায়গায় একটা, আরেকটা হচ্ছে তোমার 2 1, 2 হচ্ছে এই দিকে আর 1 হচ্ছে উপরে। হ্যাঁ, তাহলে এই দেখো এই যে রেখাটা, এইটাই হচ্ছে তোমার প্রথম যে সূত্রটা, সেটা হচ্ছে এটা। তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম। হ্যাঁ, তাহলে এটাকে তোমরা টেনে দিবে এভাবে করে। পরের যে কাজটা আমি পরে তাহলে অন্য কালার একটা নিয়ে নিই, অন্য কালার কি নিব, এটা নিয়ে নিলাম। হ্যাঁ, দেখো পরটা কি x, এটা খুবই সহজ x। তাহলে দেখো x = যা বসাবো y = তা পাবা। তাহলে আমরা p অফ x = x পাচ্ছি না, অথবা x = y বা y = x। আমরা এইরকম যদি একটা ফরম্যাট আমরা করে নেই, এরকম করে দেখো, এখানে x y দাও, এখানে x এর মান তুমি 2 বসাও, y এর মান 2, x এর মান 1 বসালে y এর মানও 1, x এর মান 0 বসালে y এর মানও 0, তো যাই বসাক। এখন দেখো তাহলে x এর মান 2 y এর মানও 2 খোঁজো, তাহলে x এর মান 2 হচ্ছে 1 2, y এর মানও 2, তাহলে 1 2, এই যে এইটা একটা পয়েন্ট পাইলাম মনে করো, আর x এর মান 1 হলে y এর মানও 1, তাহলে এই একটা পয়েন্ট। তাহলে এই রেখাটা হবে আমাদের 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা হবে আমাদের 2 নম্বর, এটা এই রেখাটা 2 নম্বর সরল রেখা। তারপর এখানে -x + 2, এটাও সেম কাজ করে ফেলো। এখানে আমি আরেকটা কালার নিয়ে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, কি কালার নেব, আচ্ছা এটা নিয়ে নিলাম। দেখো তাহলে এখানে কি হচ্ছে, এটা যেহেতু ওই কালারের গ্রাফটা আছে এই জন্য এটা নিয়ে নিলাম। এখন তো আমরা বুঝে যাচ্ছি যে যেহেতু আরেকটা আছে রেখা, তাহলে ওইটাই হবে অ্যান্সার। তাহলে x y, এখানে x এর ভ্যালু আমি কত দিব, -3 দিলাম মনে, আচ্ছা 3 যেহেতু মাইনাস আছে তাহলে এখানে আমরা 1 দিলাম। তাহলে x এর ভ্যালু 1 দিলে এখানে -1 + 2, এখানে -1 + 2, তাহলে কি হয় বলো তো 1 হয়। তাহলে এখানে 1 দিলে 1। ওকে, এবার 2 দাও, x এর ভ্যালু 2, তাহলে x এর ভ্যালু যখন 2 নিব তাহলে 2 + 2, এটা -2, তাহলে এগুলো ক্যালকুলেশন করলে এটা 0 হয়। তাহলে x এর ভ্যালু 2 হলে এটা হবে 0। এখন বসাও 1 1 কোথায়, এই যে 1 1 একটা পয়েন্ট পাচ্ছি,
এক্সের ভ্যালু 1 বসালে ওয়াইয়ের ভ্যালু কি 1 পাচ্ছি আমরা? এটা একটু গোজামিল লেগে গেল না? আমার কাছে মনে হচ্ছে একটু গড়বড় লেগে গেছে, কোথায় জানি। একটু দেখো ভালো করে এখানে। আচ্ছা 2 আর 0 মূলবিন্দুগামী তো রেখায় না এটা, তাই না? তাহলে এটা কি এই রেখাটা হবে নাকি অন্য কিছু হবে? দেখো -2, আচ্ছা -x, তাহলে আমরা একটু এটা ধরে নেই y ইকুয়াল -x প্লাস 2। এক্সের মান যদি আমি আচ্ছা -1 বসালাম, তাহলে -1 বসালে এখানে আচ্ছা 1 বসালাম, তাহলে এখানে 2, তাহলে তো -1 না 1 হয়। তারপরে এক্সের মান আবার -2 বসালে -2, আর এখানে তোমার হবে তাহলে +2, তাহলে -+4, তাহলে -2 হচ্ছে তোমার নেগেটিভ দিক, 1 2, আর এটা হবে 4, তার মানে 1 2 3, আর 4 তো উপরের দিক যায়। ওকে, ও আমাদের এটা আসলে বুঝতেই ভুল হয়েছে। এটা ঠিক আছে, আমাদের এই নিয়মগুলো ঠিক আছে। এইখানে দেখো এই জিনিসটা আমি এইটাকে টার্গেট করছিলাম, এই জন্যই ভুলটা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু এই রেখা না, এটা অন্য রেখা। দেখো এটা আরেকটা রেখা দেওয়া আছে, ওইটার মানে তোমার কাজেই দেয়নি এখানে। হ্যাঁ, আমি যে এখন এইখানে দেখে বুঝতে পারলাম। ওকে, এইটা হচ্ছে তোমার রেখাটা, দেখছো এই রেখাটা। তো দেখো গোলাপিটা টার্গেট রাখো। দেখো তাহলে এখানে 1 1 বসাও, তাহলে এখানে এই যে 1 1, এই দেখো এখানে এই পয়েন্টটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে 2 0, 2 যদি বসা 1 2 আর 0, তাহলে এই বিন্দুতেই দেখো, তাহলে এই যে এইটা, তাহলে এই রেখাটা হবে তোমার 3 নম্বর সমাধান। হ্যাঁ, এই রেখাটা হবে 3 নম্বর সমাধানটা। হ্যাঁ, এটা 3 নম্বর। কালারটা এটা নেওয়াটা ভুল হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ওকে, যাই হোক, বুঝতে পারছো তো, বুঝতে পারলেই হবে। তো ধন্যবাদ তোমাদের সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।